নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বঘড়ি তারা ভৈরব। আপনারা আমার গ্রহগত প্রোগ্রামে যা যা বলে চলছি তা তা একের পর এক ঘটে চলছে, তা দেখতে পাচ্ছেন। এবং আমি উত্তর পূর্ব স্থান ধরে আমি বলেছিলাম কর্মচক্র সিদ্ধান্ত অনুসারে, সেই অনুসারে ঘটনা কিন্তু একের পর এক ঘটে চলছে। সেটা ভূমিকম্প হোক, ঝড় বৃষ্টি হোক, আগুন অগ্নুৎপাতের ঘটনা হোক, এবং তারই পাশাপাশি আমি বলেছিলাম জলজ স্থানের মধ্যে ঘটনা ঘটবে এবং সেখানে জলজ স্থানই কেন্দ্রবিন্দু হচ্ছে ভূমিকম্পের। এবং তারই পাশাপাশি আমি বলে রেখেছিলাম বিল্ডিং ধসে পড়বে, ফ্ল্যাট নিয়ে বহু সমস্যা হয়, ফ্ল্যাটে কোনো দুর্ঘটনা হবে। অলরেডি এগুলো দেখতে পাচ্ছেন একের পর এক নিউজ চ্যানেলে এগুলো অলরেডি শো হচ্ছে। এবার আজকে প্রশ্ন হচ্ছে শনির গমন নিয়ে। শনি গমন করতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করতে চলেছে হচ্ছে 6ই এপ্রিল 2024, এবং সেটি সম্পূর্ণ থাকবে হচ্ছে 20 জানুয়ারি 2026 পর্যন্ত। তাহলে 6ই এপ্রিল 2024 থেকে 20 জানুয়ারি 2026 পর্যন্ত আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে পাবো। যদিও সেই সময়ের মধ্যে 29শে ডিসেম্বরের আগে একটা বকরির ফেজ যাবে এবং তারপরে একটা বকরির ফেজ যাবে, দুটো বকরির ফেজ তো আমরা পাবো। এইবার আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন আমরা আলোচনা করব তখন প্রথমেই আগে জেনে নেওয়া দরকার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। প্রথমেই মনে রাখতে হবে বৃহস্পতির নক্ষত্রে যে কোনো গ্রহই যখন মানে ট্রানজিট করুক না কেন, সেটা একটা চ্যালেঞ্জিং কন্ডিশন অবশ্যই নিয়ে আসে। তার মধ্যে যদি সেখানে যদি বিভিন্ন রকম আরও অন্যান্য ক্যালকুলেশন দেখা যায়, সেই ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে যে কি হতে চলেছে। প্রথমে আগে বলে রাখি যে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে মানে পার্থিব জগতে অ্যাকচুয়ালি কী হবে। তো তার আগে বলার আগে প্রথমে আগে বলে রাখি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে যেটা বলা হয় সিম্বলিক্যালি, সিম্বল অনুসারে যেটা বলা হয় সেটা হচ্ছে মৃত্যুর যে খাট হয় সেই খাটের সামনের দুই পা, এবং সামনের দুই পা অন্য অন্য মতে আবার আরেক জায়গায় তলোয়ার পাওয়া যায়, কিন্তু সেটা ষড়রিপুকে কাটবার জন্য। এবং এর যে দেবতা সেটা হচ্ছে সম্পূর্ণরূপে অজয় এক পাদ, এবং তাকে ভৈরব এক পাদও বলা হয়ে থাকে, যেটা হচ্ছে 11 রুদ্রের মধ্যে একটি রুদ্র। এবার এই যে অজয় এক পাদও আছে, সেই অজয় এক পাদের মধ্যে কিন্তু প্রথম পাটা যেটা একটা পা আছে, সেই পাটা হচ্ছে মানুষের, আর একটা পা হচ্ছে ছাগল মানে গোটের, এবং সেখানে মূল দেবতা হিসাবে কিন্তু রুদ্র চলে আসে। এইবার রুদ্র তো আমরা জানি আদ্রা নক্ষত্র রয়েছে মিথুন রাশিতে, তার দেবতাও রুদ্রকে, এবং যেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সেখানেও দেবতা রুদ্র। কিন্তু আদ্রা নক্ষত্রের ব্যাপারটা কি, সেটা সম্পূর্ণভাবে কিন্তু মেন্টালি টর্চার করে বেশি, মানসিকভাবে কিন্তু সেটা প্রচণ্ডভাবে মানে টার্ময়েল আনে লাইফে। কিন্তু যেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সেটি কিন্তু সম্পূর্ণরূপে ফিজিক্যালি এবং মেন্টালি দুটাতেই অ্যাফেক্ট করে। এইবার প্রশ্ন হচ্ছে যেটা আমি বলবো যে নক্ষত্র কুম্ভ রাশিতে আমরা শতভিসা মানে আমাদের পূর্ব ভাদ্র নক্ষত্রকে আমরা 3টা পদে পাবো, এবং কুম্ভ রাশিতে আমরা পাবো হচ্ছে কুম্ভ রাশির মধ্যে 3 নক্ষত্র পদের মধ্যে আমরা প্রথম কুম্ভ রাশির মধ্যে 1 পাদ মানে 3 পাদ পাবো, এবং 1 পাদ আমরা মীন রাশির মধ্যে পাবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এইবার যেটা বলবো এখানে কিন্তু এই অজয় একপাদও যে আছে সেটার আর একটা মিনিংও আছে। সেই মিনিংটা হচ্ছে কি, বলছে অন্ধকারের মধ্যে সূর্যের কিরণ আসা, মানে রে ইন দ্য ডার্কনেস। তো এবার প্রথমত আগে আমি বলে রাখি এটা হওয়ার ফলে কি হবে, শনি এই নক্ষত্রে গেলে কি আসবে। প্রথমত মানব জীবনের মধ্যে প্রচণ্ড পরিমাণে হার্ডেলস চলে আসবে, প্রচণ্ড কর্মের জায়গায় ইনসিকিউরিটি ফিল হওয়ার ব্যাপার রয়েছে, এবং তাছাড়া তার পাশাপাশি কিন্তু দেখা যাবে নিঃশ্বাসের কষ্ট, এবং কোনো রকমভাবে দেখা যাবে যে স্লো ব্রিদিং জায়গাটা মানে একটা অক্সিজেন ক্রাইসিস বা অক্সিজেন নিয়ে একটা গল্প তো অবশ্যই এই সময় ঘটবে, অক্সিজেন কেন্দ্রিক একটা ব্যাপার রয়েছে। এবং তারই পাশাপাশি যেটা আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ পরিবর্তন, এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড বড় সমস্যাও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই নয়, জীব জগতে বিভিন্ন কিছু জিনিস পেতে অনেক বেশি হার্ডেলস এবং অনেক বেশি অবস্ট্যাকলসের সম্মুখীন হতে হবে এই সময়। এইবার প্রথমে আগে বলবো যে যদি আমরা মেষ রাশি দেখে থাকি তাহলে মেষ রাশিতে আমরা 12 রাশির উপরে আসব, কিন্তু তারই পাশে আরেকটু বলে রাখি সেটা হচ্ছে যে কোনো কারণবশত সেটা হচ্ছে যেটা বলবো সেটা আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ভারতবর্ষের যেটাকে বলা যাবে সম্পূর্ণ হচ্ছে পশ্চিম দিক এবং সম্পূর্ণরূপে
যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণা এবং উত্তর পূর্ব কোণা, মানে বেশ কিছুটা জায়গা জুড়ে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু তার এফেক্ট আসবে, শিক্ষাক্ষেত্রে থেকে আরম্ভ করে নানাবিধ জায়গায়। এবং শরীরের হেলথের কন্ডিশন প্রচণ্ড বড় প্রবলেমেটিক হয়ে যাবে এবং ভাইরাস ঘটিত রোগও কিন্তু এই সময় প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি চলে আসব সম্পূর্ণ ভারতবর্ষ এর প্রভাব মারাত্মকভাবেই থাকছে, অলরেডি বললাম। এবং অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউএসএ, চায়না, বাংলাদেশ এবং পাকিস্তান, এখানেও প্রচণ্ড পরিমাণ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এই সময় ইকোনমি নিয়ে এবং ব্যাংক পোস্ট অফিস নিয়ে বেশ বড় কিছু একটা পরিবর্তন এবং নানাবিধ সমস্যা কিন্তু দেখার সম্ভাবনা রয়েছে। কৃষকদের ক্ষেত্রে নানাবিধ পরিবর্তন এই সময় দেখা যাবে, বিভিন্ন স্কিমও আসবে এই সময়। এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে তো আমরা 3টা নক্ষত্র পাই, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তো মেষ রাশিতে যেটা আমাদের সর্বপ্রথম যে জায়গাটাকে আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের মেষ রাশিতে কোন জায়গায় আমাদের হচ্ছে, প্রথম কথাটাকে জানতে হবে। মেষ রাশিতে বলতে গেলে আমি অলরেডি ড্র করেই বোঝানোর চেষ্টা করছি যে মেষ রাশির ক্ষেত্রে এটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা আমরা পাবো সেটা পাচ্ছি হচ্ছে আমরা 11th হাউসে। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকে সমরূপে পাবে না, কারণ তার মধ্যে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা রয়েছে, তার এক একটা প্রভাব আছে। যেরকম অশ্বিনী নক্ষত্রে যারা থাকবে তাদেরকে ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা কিন্তু ভালো না অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। এবং ইনকামের সোর্সে বড় ধরনের সমস্যা, বাড়িতে কোনো এল্ডার্সের কোনো বিয়োগান্তক একটা পরিস্থিতি নিয়ে খুব শোকমহল পরিস্থিতি এরকম একটা থাকবে। এবং মানে বেশ পয়সা কড়ি খরচ হয়ে যাওয়ার মতো ব্যাপার এরকম তো কিছু রয়েছে, এরকম কিছু মেষ রাশির মধ্যে পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্রের উপর পার্টিকুলার এটা আসবে। তাছাড়া ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও যেটা আমি বলবো যেটা হচ্ছে যেটাকে আমরা বলবো হচ্ছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিছু কিছু অংশে লাভ আছে, লাভ নেই তা না, কিছু কিছু অংশে লাভ পাবে। আর কৃত্তিকা নক্ষত্রে যারা আবার থাকবে তাদের কিন্তু প্রবলেমেটিক আছে, প্রচণ্ড প্রবলেম ফেস করতে হবে এই সময়। বিশেষ করে হাউ টু আর্ন মানি, কীভাবে পয়সা অর্জন করবে সেটা একটা চ্যালেঞ্জিং কন্ডিশন হয়ে দাঁড়াবে। এবং তারই পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে এল্ডার্সদের সঙ্গে প্রচণ্ড ঝুটঝামেলা এবং বন্ধুদের সঙ্গে প্রচণ্ড পরিমাণে মনোমালিন্যতা। এবার চলে আসছি বৃষরাশির ক্ষেত্রে, যেটা আমি এবার বৃষরাশির ক্ষেত্রে বলবো। বৃষরাশির ক্ষেত্রে অলরেডি এটা হচ্ছে 10th হাউসে আসছে। তাহলে 10th হাউসে যখন আসছে তাহলে বৃষরাশির ক্ষেত্রে আমরা কৃত্তিকার একটা পার্ট পাবো এবং রোহিণী পাবো এবং মৃগশিরা পাবো। তাহলে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরার উপরে কিন্তু যদি দেখি, কৃত্তিকার তো আমি প্রথমেই বললাম ভালো থাকবে না, পিতার হেলথ নিয়ে চিন্তা ভাবনার কারণ। এবং রোহিণীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে যেই রোহিণী নক্ষত্রটাকে আমরা পাবো সেই জায়গায় কিন্তু পায়ের প্রচণ্ড বড় সমস্যা এবং পেটের প্রচণ্ড সমস্যা এরকম কিছু কিন্তু দেখা যাবে। এবং তারই পাশাপাশি কিন্তু যেটা বলবো যে ফুড পয়জনের মতো ব্যাপার এই সময় দেখা যাবে এবং যানবাহনে কিছু না কিছু সমস্যার ব্যাপার তো রয়েছে। মৃগশিরার ক্ষেত্রে যদি বলা যায়, মৃগশিরার ক্ষেত্রেও একই ব্যাপার আসছে যে মৃগশিরার ক্ষেত্রে যদি দেখতে পাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই সময় তারা কোনো না কোনো জায়গা সম্পত্তি নিয়ে কোনো চিন্তাভাবনার কারণ হবে বা বাড়ি ঘর নিয়ে কোনো একটা চিন্তার কারণ হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। আলটিমেট বৃষরাশির জায়গাটাও খুব একটা আমি পজিটিভ পাচ্ছি না, যদিও সেটা 10th হাউসে আসছে। আর আমরা জানি কালপুরুষের 10th হাউসে কিন্তু যখন বৃহস্পতি যায় তখন বৃহস্পতি নিযুস্ত হয়, তো স্বাভাবিকভাবে সেখানে গুরুজনের ব্যাপারটাও একটা রয়েছে এবং হেলথ রিগার্ডিং নিজস্ব ব্যাপার রয়েছে এবং পেটের এবং শ্বাসকষ্টের একটা ব্যাপার রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে 9th হাউসে, মানে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশাল চিন্তার কারণ এবং দূরবর্তী স্থানে যাত্রার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় লাভ, কিন্তু কিছু কিছু জায়গায় বুঝে চলবার ব্যাপার আছে। কারণ মৃগশিরার যখন আমরা মিথুন রাশি দেখব তখন মিথুন রাশিতে কিন্তু আমরা 3টা ওখানে আবার নক্ষত্র পাবো। ওখানে আমরা যেটা নক্ষত্র পাবো সেই নক্ষত্রের আবার বিভাজনের উপর কিন্তু নবতারা চক্র আবার সপ্তশলাকা চক্র কিন্তু কানেকশন হবে। তার কানেকশন হওয়ার পর তার ডিগ্রি বেসিসে দেখতে হবে সেই নবতারা চক্রের মধ্যে সেটা জনম তারা না, সম্পদ তারা না, বিপদ তারা না, খেম তারা না, পত্তারি তারা না, সাধক তারা না, বদ তারা না, মিত্র তারা না, অতিমিত্র তারার মধ্যে পড়ছে। কারণ নবতারার মধ্যে কোন মিত্রের উপর পড়ছে, কারণ যদি দেখা যায় পত্তারি তারার মধ্যে আসছে তাহলে অবস্ট্যাকলস চলে আসবে।
এরকম ব্যাপার রয়েছে কিছু কিছু ব্যাপার। তো সেখানে মিথুন রাশির ক্ষেত্রে বলবো ধার্মিক যাত্রা তো প্রচুর হবে, কিন্তু আলটিমেট কিন্তু বুঝে শুনে কিছু জায়গায় চলবার ব্যাপার রয়েছে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ হবে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কর্কট রাশির ক্ষেত্রে যে অলরেডি সময়টা 6 তারিখ, তার মানে একটা মৃত্যু রিলেটেড বা মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে বা কোনো একটা স্থানে যেই জায়গাটা ন্যাচারালি খুব একটা বেশি পরিবর্তন করতে হয়, বা শ্মশান বা কোনো হসপিটাল, এই রকম কোনো জায়গায় কিন্তু তাকে কোনো না কোনো পারফরমেন্স কিন্তু এই সময় দিতে হবে। এবং সেখানেও ওখানে আমরা নক্ষত্র পাবো, পুনর্বসু পাবো, পুষ্যা পাবো, অশ্লেষা পাবো। তার আবার নবতারা চক্রের মধ্যে আবার পদ্ধতি রয়েছে, সেটা কোন তারার মধ্যে পড়ছে, যেই তারার উপর আসবে সেই তারার উপর ডেফিনেট ডিপেন্ড করবে। কিন্তু ওখানে আমি বলবো নিজস্ব কোমরের সমস্যা, মুখমণ্ডলের সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স ম্যাক্সিমাম হবে এই সময় কর্কট রাশির ক্ষেত্রে। এবার চলে আসছি আমি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা আমাদের চলে আসছে যে সেটা আমাদের বিবাহিত জীবনের আসছে, কিন্তু সেখানে আমাদের 3টা নক্ষত্র পাচ্ছি, আবার ওই সেম মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, এবং তার আবার 4টি করে চরণ রয়েছে। তাদের মধ্যে একটি পাটের চরণ আমরা উত্তর ফাল্গুনী চরণ, একটা পাট আমরা কন্যা রাশির মধ্যে পাবো। কিন্তু এই 3 নক্ষত্রের মধ্যে 3টি বিভাজনের উপর চন্দ্র রাশি থেকে সেটা আবার কোথায় যাচ্ছে, লগ্ন থেকে সেটা কোথায় যাচ্ছে, বা রবি রাশি থেকে কোথায় যাচ্ছে, সেটা দেখার ব্যাপার আছে। কিন্তু ন্যাচারালি যেটা বলবো সেটা বলবো কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে তার কোনো সম্মান বা প্রাপ্তি এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু শনি অলরেডি তার 7th হাউস এবং তার লগ্নে পুরোপুরি সপ্তম দৃষ্টি থাকবে, তাহলে কোথাও তো একটা গল্প থাকবে যে পরিবারে কোনো আত্মীয় স্বজন পরিজনের কোনো একটা দুঃখদ খবর নিয়ে একটা বেশ সময় পর্যন্ত একটা মনের মধ্যে একটা অশান্তি বা একটা বড় ধরনের একটা ফিলিংস ভিতরে একটা কাজ করবে। এবং তারই পাশাপাশি নিজস্ব গাইনোলজিক্যাল ব্যাপারে অথবা প্রাইভেট পার্টসের ব্যাপারে বিশেষ সাবধান থাকা দরকার, এবং নিজের সমাজে সম্মান রক্ষার্থে নিজেকে বিভিন্নভাবে বুদ্ধি করে চলা দরকার। তাহলে অনেক জায়গায় বেনিফিট আছে, কারণ সিংহ রাশির অনেক কিছু বেনিফিটও আবার পাবে সেখানে। কারণ যেহেতু সপ্তম স্থান, আবার সেখানে আবার শনির তুঙ্গ দৃষ্টির তুঙ্গ স্থান রয়েছে, যদিও সেখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর লাভবানের ব্যাপার তো রয়েছে। এবার সিংহ রাশির পর চলে আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আমরা 6th হাউস পাচ্ছি, এবং কন্যা রাশির ক্ষেত্রে 6th হাউসে এমনিতে শনি বা পজিটিভ রেজাল্ট দেয় অল টাইম কন্যা রাশির ক্ষেত্রে। কিন্তু ওখানে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং তার মধ্যে রয়েছে হচ্ছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। তাহলে এইখানে চিত্রা নক্ষত্রের যদি চিত্রা নক্ষত্র তার জন্মকুণ্ডলী থেকে কোন তারার মধ্যে আসছে, এবং উত্তর ফাল্গুনী এবং তার পাশাপাশি হচ্ছে সম্পূর্ণরূপে যেটা বলবো হস্তা নক্ষত্র, সেটা কোন নক্ষত্রের মধ্যে দিয়ে গমন করছে এবং কোন তারা পাচ্ছে। জনম তারা না, সম্পদ তারা না, বিপদ তারা না, খেম তারা না, পোত্তারি তারা না, সাধক তারা না, বদ তারা না, মিত্র তারা না, অতিমিত্র তারা, কোন তারার মধ্যে আসছে সেই তারার উপর ডিপেন্ড করে কিন্তু তার রেজাল্টটা কিন্তু ক্যালকুলেশন হবে প্রথমত। কিন্তু আলটিমেট যে জায়গাটা বলবো সেই জায়গাটায় বলবো লোন, রোগ, ঋণ, শত্রুতা এবং বিভিন্ন রকম কোর্ট কাছারির সমস্যা, সেখান থেকে নিজাত্ত পাবে, সমস্যা সমাধান হবে। কিন্তু কোথাও না কোথাও একটু বুদ্ধি করে চলবার ব্যাপার আছে, কারণ এই জন্যই চলবার ব্যাপার আছে কারণ তার পিঠ পিছে অবশ্যই শত্রুতা হবে, এবং তার সাথে কিন্তু মাথায় রাখতে হবে তার ইগো কমাতে হবে, এবং তার নিজস্ব কলিগ বা কর্মচারী বা তার কোনো নিজস্ব ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাকে ভালো রোল প্লে করে চলতে হবে, নচেত সেখানে মনোমালিন্য হয়ে একটা বাজে একটা সিচুয়েশান তৈরি হবে। তুলা রাশির ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আবার ওই একই গল্প চলে আসবে। চিত্রা পাবো, স্বাতি পাবো এবং বিশাখা পাবো। এখানে 3 নক্ষত্র আবার কোন তারার মধ্যে যাচ্ছে সেটাও আবার জানার ব্যাপার আছে। কিন্তু আলটিমেট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আসছে আমাদের 5th হাউসকে নিয়ে কেন্দ্র করে, অর্থাৎ কোনো এন্টারটেনমেন্টের জগৎ, প্রেমজ জীবন, সন্তান নিয়ে এগুলোকে কেন্দ্র করে বড় ধরনের কিছু সমস্যা তো লাইফে আসতে চলেছে, এবং নিজের তলপেটের জায়গা বা কোনো অপারেশন যদি আগে হয়ে থাকে সেটা নিয়ে বড় ধরনের কিছু চিন্তাভাবনার কারণ, এবং সেখান থেকে বড় ধরনের ইনফেকশাস কিছু ব্যাপার তৈরি হয়ে যাওয়া, এরকম কিছু তো আছে। কিন্তু সেটাকে আগে দেখতে হবে যে নবতারা চক্রের মধ্যে সেটা কোন জায়গায় আসছে, যে তার যে চিত্রা নক্ষত্র অথবা স্বাতি নক্ষত্র বা বিশাখা নক্ষত্র আছে, সেখানে যে জনম তারা থেকে অতিমিত্র তারা পর্যন্ত রয়েছে, সেই তারার মধ্যে সেটা কোন তারার মধ্যে পড়ছে, এবং সেটা রাশিগত না, লগ্নগত না, রবিগত সানগত, সেটাকে দেখে সেটার উপর ক্যালকুলেশন করে তার উপর প্রত্যেকটা রেমেডি আসবে, নচেত রেমেডি ভুল হয়ে যাবে। কেউ যদি ভাবে স্টোন পরে বা কবচ পরে চট করে রেমেডি হয়ে যাবে, হবে না ওইভাবে।
ওইভাবে না, রেমিডি আলাদা ব্যাপার আছে। কারণ এই সময় অজ এক পাদও যে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার যে বলা হচ্ছে লাইট ইন দ্য ডার্কনেস এবং তলোয়ার, এবং হচ্ছে 11 হচ্ছে রুদ্র দেবতার মধ্যে একটি দেবতা ভৈরব এক পাদকে ডাকার ব্যাপার আছে, এবং সেটার মন্ত্র প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা নক্ষত্রে, প্রত্যেকটা তারার কি কি মন্ত্র হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তার নিজস্ব চার্টের উপর, না ছাড়া মুশকিল হয়ে যাবে। এবং এখানে সন্তান নিয়ে প্রচণ্ড এবং প্রেমজ জীবন নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনার কারণ, এবং নিজের তলপেট এবং অপারেশনের কোনো ঘটনা থাকলে বিশেষ সাবধানতার ব্যাপার আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছু জায়গায় হঠাৎ করে ফাটকা বাজারিতে বা স্পেকুলেশনের মাধ্যমে হঠাৎ করে কিছু প্রাপ্তি তার অবশ্য হতে পারে হঠাৎ করে। আচ্ছা, এবার তাহলে আমি চলে আসছি এবার বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে চলে আসছে সেটা হচ্ছে 4th হাউসে। তাহলে বৃশ্চিক রাশিতে যদি ওটা 4th হাউসে চলে আসে, তাহলে এই সময় কোনো না কোনো জায়গা, সম্পত্তি বা মায়ের পরিস্থিতি নিয়ে কোনো জটিলতা বা মায়ের পরিবারে কোনো দুর্ঘটনা, এবং পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু তার বাড়িতে রেনোভেশনের কাজ হওয়ার সম্ভাবনা আছে। কোনো একটা বাড়িতে পরিবর্তন বা বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হঠাৎ করে হতে পারে এবং সেটা ভেঙেও যেতে পারে বা দুর্ঘটনা জাতীয় কিছু ঘটতে পারে। এবং পিতার এবং মায়ের স্বাস্থ্য এই সময় চিন্তার কারণ হবে। বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে খুব সাবধান, এবং মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা দরকার রয়েছে। এবং সেখানেও আমরা 3টা নক্ষত্র অবশ্যই পাবো, এবং সেই নক্ষত্রগুলোর মধ্যে আমরা যেটা পাচ্ছি বৃশ্চিক রাশিতে যে নক্ষত্রগুলো পাবো, সেই নক্ষত্রের যে চারটি বিভাজন রয়েছে, আমাদের বিভাজনগুলোকে আমরা দেখতে হবে। মানে যেখানে থাকবে হচ্ছে বিশাখা থাকবে, অনুরাধা থাকবে, জ্যেষ্ঠা থাকবে, এবং তার আবার কোন তারার মধ্যে আসে সেটা দেখার ব্যাপার আছে। আলটিমেট একটা স্ন্যাপশট প্রেডিকশন আমি দিয়ে রাখলাম। ধনুরাশি চলে আসছি। ধনুরাশিতে আমরা পাবো হচ্ছে নিজস্ব কোনো ছোট ভাই বোনের কোনো দুর্ঘটনা বা ছোট ভাই বোনের সাথে কোনো মনোমালিন্য, এবং প্রচণ্ডভাবে ইনকাম সোর্সে হঠাৎ করে ইনকাম বা টাকা পয়সা নিয়ে কোনো গণ্ডগোল লেগে যেতে পারে, বা জমি জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা শুরু হয়ে যেতে পারে। কমিউনিকেশনে ঝামেলা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, এবং সেখানে কোনো মুখমণ্ডলের কোনো চোট চাপেটা বা মুখমণ্ডলে কিছু পরিবর্তন হতে পারে, বা দেখা যেতে পারে তার মোবাইল চুরি হতে পারে বা মোবাইল ভেঙে যেতে পারে, এরকম একটা ঘটনাও তার জীবনে থাকবে। এবং তারই পাশাপাশি তার নিজস্ব কোনো না কোনো হ্যান্ডস ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকবে, এবং বন্ধু বান্ধবদের সাথে চরম কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে এই জায়গাটা কিন্তু শনি যখন 3rd হাউসের উপর, এমনি তো ন্যাচারাল ঠিক আছে, কিন্তু আলটিমেট কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জিং কন্ডিশন অবশ্যই দেয়, কারণ এখন এই সময় টাকা অর্জন করাটাও একটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো, মকর রাশির পর কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে 2nd হাউস। প্রথমত আগে বলে দিই যে কুম্ভ রাশির ক্ষেত্রে মকর বললাম তো, এবার তাহলে কুম্ভ আসছে। তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে ওটা লগ্নে হবে। আমার বোধহয় একটু কোথাও মিস্টেক হলো, ধনু রাশিটা বোধহয় বাদ গেছে। হ্যাঁ, ধনুরাশি আমার একটা জায়গায় কিছু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে ধনুরাশিটাই মকরে কনভার্ট হয়ে গেছিলো মাইন্ডে হঠাৎ করে। ধনুরাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে কমিউনিকেশন ওরিয়েন্টেড প্রবলেম, এবং ছোট ভাই বোন নিয়ে কোনো প্রবলেম, এবং নিজের সন্তানের কোনো পা নিয়ে সমস্যা, এবং পাশাপাশি তার মোবাইলের কোনো ডিভাইসের প্রবলেম হতে পারে, এবং হঠাৎ করে এমন একটা ইগো চলে আসছে তার মধ্যে ধীরে ধীরে, ওই ইগো থেকে হঠাৎ করে বড় ধরনের কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়ে যাওয়া, এবং প্রেমজ সম্পর্ক নিয়ে বা অবৈধ ইলিসিট সম্পর্ক নিয়ে হঠাৎ করে ঝামেলার কোনো সম্মুখীন হয়ে যাওয়া। ফ্রেন্ড সার্কেল থেকে খুব সাবধান, কোনো না কোনো দুর্ঘটনা এই সময় হতে পারে। মকর রাশির ক্ষেত্রে বলবো, এই জায়গাটা আমার একটু গড়বড় হয়ে গেছিলো। মকর রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে ধন নিয়ে ব্যাপার। মকর রাশির ক্ষেত্রে ধন তো ডেফিনেট আসবে, ধন আসার ব্যাপার আছে, কিন্তু জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে কোনো বিয়োগান্তক একটা ঘটনা রয়েছে। এবং তারই পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে নিজের কোনো চোখের বা পায়ের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা, এবং কোমরের প্রচণ্ড বড় ঝামেলা বা প্রচণ্ড কষ্ট পেতে হবে, রাইট। এবার দ্বিতীয়ত একটা জায়গা আমি যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশিতে আমরা 3টা নক্ষত্র ওখানে পাচ্ছি। যেরকম ধনু রাশিতে আমাদের 3টা নক্ষত্র যাবে, মূলা, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। তাহলে এইবার আবার মকর রাশিতে আমরা আবার 3টা নক্ষত্র পাবো। সেখানে আবার কি পাবো, সেখানে আমরা পাবো হচ্ছে উত্তরষাঢ়া, শ্রবণা এবং হচ্ছে শতভিষা নক্ষত্র। কিন্তু ওখানে কিন্তু একটা 28 নম্বর নক্ষত্র আছে, যেটা উত্তরষাঢ়া এবং শোভনার মিডিল পোর্শন, যেটা অভিজিৎ নক্ষত্র, যেটা ক্যালকুলেশন বৈদিক কালচার অনুসারে আসবে না, ক্লাসিক্যাল টেক্সট অনুসারে আসবে। এইবার দ্বিতীয়ত কথাটা যখন আমি ওখানে বলবো যে মকর রাশির ক্ষেত্রে মুখমণ্ডলে কিন্তু একটা বড় ধরনের প্রবলেম আসবে, এবং হঠাৎ করে মায়ের কোনো সমস্যা, মায়ের পা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিও হতে পারে, এরকম একটা ব্যাপার আছে। এবং নিজের যানবাহন চলবার ক্ষেত্রে প্রচণ্ড সাবধান, এবং বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু এই সময় কোনো ঝুট ঝামেলা লাগতে পারে। এইবার আমি চলে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির অলরেডি লগ্নেই হবে। তাহলে কুম্ভ রাশির লগ্নে যদি হয়, সেখানেও আমরা 3টা নক্ষত্র পাবো। সেই নক্ষত্রটা আমরা কী পাচ্ছি, সেই নক্ষত্রটা আমরা পাচ্ছি হচ্ছে যে ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তার মানে এই যে 3টা নক্ষত্র আমরা পাবো, যেখানে কুম্ভ রাশির ক্ষেত্রে
ধনিষ্ঠার আমরা 2 পদ ওখানে পাবো, এবং ধনিষ্ঠার যদি 2 পদের মধ্যে থাকে তাহলে ডেফিনেট কিন্তু ওখানে বিপদ তারার মধ্যে দিয়ে কিন্তু যাবে ধনিষ্ঠা। আর শতবিশার হলে সেটা সম্পদ তারার উপর দিয়ে যাবে, আর যদি ওটা পূর্ব ভাদ্রপদ হয় ওটা তাহলে সম্পূর্ণরূপে জনম তারার উপর দিয়ে যাবে। তার মানে জনম তারার উপর দিয়ে যখন ওটা ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে যাবে, মানে ধনিষ্ঠা নক্ষত্রের দিকে যারা জন্মগ্রহণ করেছে, ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্ম নিয়েছে, তারা অ্যাকচুয়ালি প্রচণ্ড বড় বদনামি বা বড় ধরনের দুর্ঘটনার মধ্যে কিন্তু তারা পতিত হবে। প্রথমত শতবিষয় যারা আছে তারা ন্যাচারালি তারা সম্পদ মানে কোনো পয়সা কড়ি টাকা পয়সা এরা পাবে, এবং পূর্ব ভাদ্রপদ যারা আছে তাদের মধ্যে অবস্ট্যাকলস আসবে, প্রচুর কাজে বাধা আসবে, যে কোনো কাজ করতে গেলে বাধা আসবে, রাইট। কিন্তু আলটিমেট কিন্তু সাইনাসের প্রবলেম, চোখের ব্যথা এবং চোখের প্রবলেম, মাথার যন্ত্রণা এবং মাথায় কোনো চোট চাপেটাও লাগতে পারে, এবং বন্ধু বান্ধবের সঙ্গে ঝুটঝামেলা এবং টাকা পয়সা নিয়ে হঠাৎ করে শত্রুতা এবং গুপ্ত শত্রুতা, নিজের রিলেটিভের মধ্যে দিয়েও গুপ্ত শত্রু বেরিয়ে আসতে পারে, এবং দেখা যেতে পারে হঠাৎ করে তার পিছনে কোনো রকমভাবে চক্রান্ত হতে পারে। ওই জন্য ভালো মানুষকে বুঝে ভালো লোকের সান্নিধ্যে গাইডেন্সে কিন্তু অলরেডি কুম্ভ রাশির এই সময় চলা উচিত। লাস্ট যে রাশি চলে আসি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেটা যাবে সেটা হচ্ছে জনম তারার উপর দিয়ে যাবে, উত্তর ভাদ্রপদ যেটা যাবে সেটা হচ্ছে অতিমিত্র তারার উপর দিয়ে যাবে, আর রেবতী যেটা যাবে সেটা হচ্ছে মিত্র তারার উপর দিয়ে যাবে। তাহলে আলটিমেট মীন রাশির ক্ষেত্রে কিছু জায়গায় তো লাভ তো জরুর থাকবে, লাভ অবশ্যই আছে মীন রাশির ক্ষেত্রে। কারণ এই জন্যই একটু শুধু যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে তাদের অবস্ট্যাকলস ফেস করতে হবে। So many obstacles will come on the path of the Pisces sign under the constellation of the পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তো সেই জায়গায় কিন্তু তারা অবস্ট্যাকলসকে ফেস করে তাদেরকে এগোতে হবে, শরীরের দিকে কিছু চ্যালেঞ্জিং কন্ডিশন থাকবে, সেই সব জিনিস নিয়ে বেরোতে হবে। বাদ বাকি যারা উত্তর ভাদ্রপদ এবং রেবতীর মধ্যে দিয়ে যাবে তারা অলরেডি বেনিফিট পাবে এবং সমাজে মান সম্মান এবং টাকা পয়সা অর্থকরী এগুলো পাবে, কিন্তু কিছু কিছু সময় কিন্তু তাদের কিছু জিনিস ব্যালেন্স করা দরকার। কারণ তাদের যেহেতু মীন রাশির লোকদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং এডুকেশন সেক্টর থেকে প্রচুর কিছু প্রাপ্তির ব্যাপার আছে, এবং দেখা যাচ্ছে তারা কোনো অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড পাচ্ছে এরকম ব্যাপার, এবং তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, কিছু নতুন কাজ তাদের হওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারগুলো কিন্তু তাদের আছে। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেশন বেস যদি জিনিসটাকে ধরা যায়, যে প্রথমত বৃহস্পতির নক্ষত্রে দিয়ে যেহেতু শনি গমন করছে, শনি যাবে বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে, স্যাটার্ন গোস থ্রু দ্য কনস্টেলেশন অফ দ্য জুপিটার। সো দ্যাটস ওয়াই এখানে একটা জিনিস মানতে হবে যে বৃহস্পতির নক্ষত্র যেটা জুপিটার নক্ষত্র ইজ অলওয়েজ ডিনোটস দ্য চ্যালেঞ্জিং কন্ডিশনস অফ হিউম্যানস লাইফ অ্যান্ড ওয়ান্স ইন্ডিভিজুয়ালস লাইফ। চ্যালেঞ্জ অবশ্যই লাইফ আসবে, আর চ্যালেঞ্জ যদি ওখানে নিয়ে নেওয়া যেতে পারে ঠিকঠাক মতো এবং সেটাকে যদি মেনটেন করা যায় তাহলে ডেফিনেট সেখান থেকে বেনিফিট আসতে বাধ্য, এবং সেটা সঠিক পথে হতে হবে, ভুল পথে হলে হবে না। ভুল পথে যারা করবে তারা প্রায় পানিশমেন্ট চলে আসবে, কেন ক্রাইম ইজ এ সিন অ্যান্ড সিন লিডস টু এ ডেথ। ওকে, তাহলে আমি সমস্ত আকারে একটা কথা স্ন্যাপশট আকারে প্রেডিকশন আকারে বলে রাখলাম। দেখুন এবারকার প্রেডিকশনও কেমন কীভাবে ফলছে বা কেমনভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল লাইফে। আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয়। সকল ভালো থাকুন, সকল ভালো থাকতে হবে, কারণ মাঝে কোন আমি জয় মা।